ডিভোর্সের কয়েক বছর পর স্ত্রী স্বামীকে ফোন করল, আমার বাড়ি চলে এসো। এরপর যা ঘটল তা সবাইকে কাঁদিয়ে দিল। বন্ধুরা, এই সত্যি গল্পটি দিল্লির, যেখানে থাকত বিকাশ। দিল্লির একটি বড় কর্পোরেট এরিয়ায় অবস্থিত এক আলিশান সোসাইটির ৭ম তলায় বিকাশের ফ্ল্যাট ছিল। বাইরে থেকে দেখলে তার জীবন একদম পারফেক্ট মনে হতো। দামি গাড়ি, দারুণ চাকরি, স্টাইলিশ পোশাক আর এমন এক প্রতিপত্তি যা দেখে মানুষ বলতো যে সে খুব কপাল গুণে এসব পেয়েছে। কিন্তু সেই ফ্ল্যাটের ভেতর শুধু নিস্তব্ধতা থাকত, এমন এক নিস্তব্ধতা যা রাতের বেলা আরও গভীর হয়ে যেত, যখন মানুষ নিজের ভাবনাগুলো থেকে পালিয়ে বাঁচতে পারত না। সেদিন সন্ধ্যায়ও বিকাশ রোজকারের মতো অফিস থেকে ফিরল, টাই ঢিলা করল, মোবাইল টেবিলের ওপর ছুঁড়ে ফেলল আর ক্লান্ত শরীরে সোফায় বসে পড়ল। সারা দিনের মিটিং, টার্গেট আর বসের কড়া আওয়াজ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সে চোখ বন্ধ করেছিল মাত্র, তখনই মোবাইলে স্ক্রিন জ্বলে উঠল। ফোন বাজছিল। বিকাশ না দেখেই ফোনটা উল্টে রেখে দিল। তার কারো সাথে কথা বলতে ইচ্ছে করছিল না, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ফোন বাজল। এবার সে বিরক্ত হয়ে স্ক্রিনের দিকে তাকালো, আর সেই মুহূর্তেই তার হার্টবিট বেড়ে গেল। স্ক্রিনে নাম লেখা ছিল নেহা। সেই নেহা যে একসময় তার স্ত্রী ছিল, সেই নেহা যার সাথে সে সারা জীবন পাশে থাকার শপথ নিয়েছিল, সেই নেহা যার সাথে তার ডিভোর্স হয়েছে ৩ বছর হয়ে গিয়েছিল। বিকাশ কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকল। আঙুলগুলো যেন অবশ হয়ে গেল। মনের মধ্যে একসাথে অনেকগুলো অনুভূতি জেগে উঠল, রাগ, অবাক হওয়া, পুরনো স্মৃতি আর কোথাও যেন লুকিয়ে থাকা কষ্ট। সে নিজেকে বলল, এখনও আর কি চায়, সব তো শেষ হয়ে গেছে। সে কল কেটে দিল। বিকাশ উঠে রান্নাঘরে গিয়ে এক গ্লাস জল নিল। জল খাওয়ার সময় তার হাত হালকা কাঁপছিল। সে নিজেও বুঝতে পারছিল না এটা ঘাবড়ে যাওয়া নাকি পুরনো স্মৃতির প্রভাব। সে ভেবেছিল সময়ের সাথে সাথে সব পেছনে ফেলে আসবে, কিন্তু কিছু নাম এমন হয় যা মন থেকে কোনোদিন মুছে যায় না। তখনই মোবাইল আবার বেজে উঠল। এবার বিকাশ রাগে কলটা ধরল। কি ব্যাপার? ডিভোর্স হয়ে গেছে নেহা? এখন আমাদের মাঝে আর কিছুই বাকি নেই, আমাকে শান্তিতে বাঁচতে দাও। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা থাকল। তারপর নেহার আওয়াজ আসলো, শান্ত কিন্তু খুব গম্ভীর। বিকাশ, আমি তোমার সাথে দেখা করতে চাই। বিকাশ হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে কোনো সুখ ছিল না, ছিল শুধু তাচ্ছিল্য। দেখা কেন? এখন আমাদের আর কোনো সম্পর্ক বাকি আছে? নেহা ধীরে থেকে বলল, আমার বাড়ি চলে এসো। বিকাশ অবাক হয়ে বলল, কি? নেহা বলল, তোমাকে কিছু দেখানোর আছে। ফোনে বলতে পারবো না, তোমাকে নিজে এসে দেখতে হবে। বিকাশের রাগ আরও বেড়ে গেল। আর যদি আমি না আসি? নেহা শুধু বলল, তাহলে তুমি সারা জীবন এটা ভেবে পস্তাবে যে সেদিন তুমি কেন আসলে না। আর এরপরেই ফোন কেটে গেল। বিকাশ অনেকক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকল। ঘরে এসি চলছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছিল। আসলে এমন কি আছে যা ফোনে বলা সম্ভব না? এত বছর পর হঠাৎ দেখা করার প্রয়োজন কেন পড়ল? সেই রাতে বিকাশ ঘুমাতে পারল না, এপাশ ওপাশ করতে থাকল। কখনো তার বিয়ের শুরুর দিনগুলো মনে আসছিল, নেহার হাসি, তার সকালে উঠে চা বানানো, ছোট ছোট বিষয়ে অভিমান করা আর তারপর নিজেই আবার মেনে নেওয়া। আবার কখনো মনে আসছিল সেই দিনটির কথা, যখন আদালতে দাঁড়িয়ে দুজনে একে অপরের থেকে চিরতরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সকাল হতে হতে বিকাশ সিদ্ধান্ত নিয়ে নিল, চলো দেখি যা হওয়ার হবে। ফ্লাইট বুক হলো, মুম্বাই যাওয়ার প্ল্যান হয়ে গেল। প্লেনে বসে বিকাশ জানলা দিয়ে মেঘ দেখছিল, কিন্তু তার মন অতীতে ডুবেছিল। 4 বছর আগের জীবন তার চোখের সামনে ঘুরতে লাগল। তখন সব কত আলাদা ছিল। বিকাশ ছিল একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ, কেরিয়ার তার কাছে সবার উপরে ছিল। নেহা তাকে খুব ভালোবাসত। বিয়ের পর সে নিজের চাকরি ছেড়ে দিয়েছিল, যাতে ঘর ও পরিবারকে সময় দিতে পারে। শুরুতে বিকাশের এইসব খুব ভালো লাগত। তার মনে হতো স্ত্রী ঘর সামলাবে আর সে বাইরের জগৎ জয় করবে। কিন্তু সময়ের সাথে সাথে সব বদলাতে লাগল। নেহার মা অসুস্থ থাকতে শুরু করলেন। বাবা আগেই মারা গিয়েছিলেন। মা একা ছিলেন, তাই নেহা কিছু সময়ের জন্য মায়ের কাছে থাকতে চলে গেল। শুরুতে বিকাশ কোনো আপত্তি করেনি, কিন্তু ধীরে ধীরে নেহার অনুপস্থিতি তাকে পোড়াতে লাগল। ফোনে কথাবার্তা এখন আর ভালোবাসা মাখা থাকত না। কবে পর্যন্ত ওখানে থাকবে? আমারও তো তোমাকে প্রয়োজন, আমার কি কোনো গুরুত্ব নেই? নেহা বোঝানোর চেষ্টা করত, কিন্তু বিকাশের রাগ বেড়েই যেত। এই সময়ে নেহার মায়ের সাহায্যের জন্য এক প্রতিবেশী রাহুল সামনে আসলো।
সে নেহাকে বোনের মতো শ্রদ্ধা করত। ওষুধ আনা, ডাক্তারখানায় নিয়ে যাওয়া সব সেই সামলে নিত। আর এখান থেকেই সন্দেহের জন্ম হল। রাতে দেরি করে ফোন কল আসা, কখনো লাইন বিজি থাকা, বিকাশের অহংকার তাকে শান্তিতে থাকতে দিত না। কার সাথে কথা বলছিলে? এত দেরি কেন হলো? নেহা কেঁদে ফেলত। তুমি আমাকে সন্দেহ করছো বিকাশ? কিন্তু সন্দেহ যখন একবার মনে দানা বাঁধে, তখন তার সম্পর্ককে ভেতর থেকে ফাঁপা করে দেয়। একদিন বিকাশ না জানিয়ে নেহার বাপের বাড়ি পৌঁছে গেল। দরজা খোলা ছিল। ভেতরে নেহা আর রাহুল সোফায় বসে চা খাচ্ছিল। শুধু এইটুকু দেখেই বিকাশের মাথা কাজ করা বন্ধ করে দিল। সে কোনো কিছু না ভেবেই অভিযোগ লাগাল। নেহার একটা কথাও শুনতে রাজি হল না। সেদিনই সম্পর্কটা ভেঙে গেল। তারপর ডিভোর্স তো ছিল মাত্র একটি আনুষ্ঠানিকতা। ফ্লাইট ল্যান্ড করল। বিকাশ বর্তমানে ফিরে আসলো। তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে সে নেহার ডাকে যাচ্ছে। তার মনে হচ্ছিল হয়তো নেহা তাকে নিজের অবস্থা দেখিয়ে কোনো করুণা বা পুরনো কোনো হিসাব মেটাতে চায়। মুম্বাই এয়ারপোর্ট থেকে বের হতেই বিকাশের এক অদ্ভুত দমবন্ধ অনুভূতি হল। বাইরের হাওয়া আর্দ্র ছিল, কিন্তু তার ভেতরে যে অস্থিরতা ছিল তা ছিল অনেক বেশি ভারী। সে ট্যাক্সি নিল আর নেহার দেওয়া ঠিকানায় রওনা দিল। সারা রাস্তা তার মাথায় প্রশ্ন ঘুরতে থাকল। আসলে এমন কি আছে যা নেহা ফোনে বলতে পারল না? এত বছর পর হঠাৎ দেখা করার কি দরকার ছিল? কোথাও এটা তাকে ছোট দেখানোর জন্য নয় তো? ট্যাক্সি যত এগোতে লাগল, শহরের জাঁকজমক পেছনে পড়ে গেল। পশ এলাকা ছাড়িয়ে আবাসিক রাস্তা আসলো। তারপর এক শান্ত এলাকা। ট্যাক্সি একটি বড় গেটের সামনে থামল। বিকাশ বাইরে তাকালো। তার চোখ কপালে উঠল। সামনে 3 তলা একটি বাংলো ছিল। গেটে পরিষ্কার অক্ষরে লেখা ছিল নেহা ফুডস। এটা? বিকাশ বিড়বিড় করল। সে ভেবেছিল নেহা হয়তো কোনো ছোট ফ্ল্যাটে সাধারণ জীবন কাটাচ্ছে, কিন্তু এখানে তো দৃশ্যই আলাদা। গেট খুলল, ট্যাক্সি ভেতরে গেল। ড্রাইভার চলে যেতেই বিকাশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকল। ডোরবেল বাজালো। দরজা একজন ইউনিফর্ম পরা মেয়ে খুলল। আপনি কি বিকাশবাবু? মেয়েটি হেসে রাস্তা ছেড়ে দিল। ম্যাডাম আপনার জন্যই অপেক্ষা করছেন। ভেতরে পা রাখতেই বিকাশ থমকে গেল। সামনে একটি বড় হল রুম ছিল, কিন্তু সেটি ড্রয়িং রুমের মতো নয়, বরং কোনো অফিস বা কিচেনের মতো লাগছিল। অনেক মহিলা দ্রুত কাজ করছিলেন। কেউ সবজি কাটছেন, কেউ রুটি বেলছেন, কেউ বড় বড় বাসনে রান্না করছেন। চারদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা আর এক অদ্ভুত শক্তি ছিল। মশলার গন্ধ বাতাসে ভাসছিল। এসব কি? বিকাশের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল। তখনই সামনে থেকে নেহা আসলো। নীল শাড়ি, সাধারণ মেকআপ, অ্যাপ্রন পরা, মুখে আত্মবিশ্বাস। সে সেই নেহাই ছিল, কিন্তু তাও যেন নয়। এই নেহার চোখে কোনো অসহায়তা নেই, বরং দৃঢ়তা ছিল। আসলে? সে স্বাভাবিক স্বরে বলল। হ্যাঁ, কিন্তু এসব। নেহা একটি চেয়ারের দিকে ইশারা করে বলল, বসো, সব বুঝতে পারবে। বিকাশ বসে পড়ল। তার মাথা দ্রুত কাজ করছিল। তাহলে তুমি বিজনেস করছো? নেহা কোনো গর্ব বা অহংকার ছাড়াই বলল, হ্যাঁ, ডিভোর্সের পর শুরু করেছি। বিকাশের ভেতরে কিছু একটা বিঁধল। আমাকে এটাই দেখানোর জন্য ডেকেছিলে যে তুমি কতটা সফল হয়েছ? নেহা তার দিকে তাকালো। তার চোখে কোনো উপহাস ছিল না, ছিল শুধু সত্য। না বিকাশ, যা দেখানোর তা এখনো বাকি আছে। বিকাশ একটু কড়া গলায় বলল, আর কি? নেহা বলল, ওপরে চলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় বিকাশের বুক ধরফর করছিল। প্রতিটি সিঁড়ির সাথে তার অস্থিরতা বাড়ছিল। দ্বিতীয় তলায় একটি ঘরের সামনে নেহা বাড়িয়ে গেল। ভেতরে যাওয়ার আগে নেহা একটা প্রশ্ন করল, তুমি তোমার মায়ের সাথে শেষ কবে কথা বলেছিলে? বিকাশ চুপ হয়ে গেল। তার মনে পড়ল না, হয়তো কয়েক মাস হয়ে গিয়েছিল। ব্যস্ত থাকি, সে নিজেকে বাঁচানোর জন্য বলল। নেহা দরজা খুলে দিল। ভেতরের দৃশ্য দেখেই বিকাশের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বিছানায় এক দুর্বল মহিলা শুয়েছিলেন। বলিরেখা পড়া মুখ, বসে যাওয়া চোখ, পাশে ওষুধের স্তূপ আর গ্লুকোজের বোতল। সেই মুখটি যা বিকাশ জন্ম থেকে দেখে আসছিল। মা! তার মুখ থেকে শুধু এইটুকুই বেরোল। সরিতা দেবী ধীরে ধীরে চোখ খুললেন। ছেলেকে সামনে দেখে তার চোখে প্রথমে চমক আসলো, তারপর জল। বিকাশ বেটা! কণ্ঠস্বর কেঁপে গেল। বিকাশ হাঁটু গেড়ে বসে পড়ল। মা, আপনি এখানে এই অবস্থায়? আপনি আমাকে জানালেন না কেন? সরিতা দেবী কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতে থাকলেন। নেহা ভারী গলায় বলল, কারণ তুমি কোনোদিন জানতে চাওনি। বিকাশ নেহার দিকে তাকালো। এসব কি? মা তো আমার ভাইয়ের কাছে ছিল। সরিতা দেবী কাঁদতে কাঁদতে বলতে শুরু করলেন, তুই চলে গেলি বাবা, আমি তোর ভাইয়ের কাছে থাকলাম। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে আমি বোঝা হয়ে গেলাম।
তোর বউয়ের কথা তাচ্ছিল্য আমি সহ্য করতাম। বিকাশের মাথা নিচু হয়ে গেল। সরিতা দেবী ফুপিয়ে কেঁদে উঠলেন। একদিন ওরা আমাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে আসলো, বলল মন্দিরে যাচ্ছি। আমি আটকালাম, অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু গাড়ি থামল না। বিকাশের চোখ থেকে জল বইতে লাগল। ওখান থেকে আমি পালিয়ে আসলাম, রাস্তায় রাস্তায় ঘুরলাম। একদিন মন্দিরের সিঁড়িতে বসেছিলাম, তখন নেহা আমাকে দেখতে পেল। নেহা বলতে লাগল, আমি পুজোর জন্য গিয়েছিলাম, ওনাকে এই অবস্থায় দেখে চিনতে সময় লেগেছিল, বাড়ি নিয়ে আসলাম, তারপর থেকে ওখানেই আছে। বিকাশ নেহার দিকে তাকালো। তুমি আমার মায়ের জন্য এসব করলে? নেহা শান্ত স্বরে বলল, কারণ উনি কারুর মা, আর কারণ সম্পর্ক ডিভোর্স দিয়ে শেষ হতে পারে, কিন্তু মনুষ্যত্ব নয়। তখনই দরজা খুলল। এক ব্যক্তি ভেতরে আসলো, হাতে ওষুধের প্যাকেট। মাজি, ওষুধ নিয়ে এসেছি। বিকাশ তাকে চিনতে পারল। রাহুল। রাহুল বিকাশের দিকে তাকালো, এক মুহূর্ত থামল, তারপর সরিতা দেবীর সাথে কথা বলতে লাগল। কোনো তিক্ততা নেই, কোনো অভিযোগ নেই। বিকাশের মাথা অপমানে আর লজ্জায় নুইয়ে গেল। সে বলল, আমি অনেক বড় অপরাধ করেছি, সন্দেহ করেছি, অভিযোগ করেছি, মাকে একা ছেড়ে দিয়েছি। সরিতা দেবী ধীরে ধীরে বললেন, এখন বুঝলি তো বাবা? নেহা শুধু বলল, আমি তোমাকে ডেকেছিলাম যাতে তুমি সত্যিটা দেখতে পারো, সিদ্ধান্ত তোমার। সেই রাতে বিকাশ হোটেলের রুমে বসে অনেকক্ষণ ভাবল। সে যা হারিয়েছে তার দাম এখন বুঝতে পারছিল। টাকা, পদমর্যাদা, খ্যাতি সব তার কাছে বেকার মনে হতে লাগল। সকালের হালকা রোদ জানলার পর্দা ভেদ করে ঘরে আসছিল, কিন্তু বিকাশের চোখে ঘুম ছিল না। সারা রাত সে এপাশ ওপাশ করেছে। কখনো মায়ের কাঁপানো মুখ সামনে আসছিল, কখনো নেহার শান্ত কিন্তু কঠোর কণ্ঠস্বর। আমি তোমাকে ছোট করার জন্য ডাকিনি, শুধু সত্যি দেখানোর জন্য ডেকেছি। তার মনে হচ্ছিল যেন তার পুরো জীবনের পরতগুলো এক এক করে খুলে যাচ্ছে। বিকাশ উঠে বাথরুমে গেল, আয়নায় নিজেকে দেখল। সেই একই মুখ, একই স্যুট, দামি ঘড়ি, কিন্তু চোখের মধ্যে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেছে। সে প্রথমবার অনুভব করল যে জিততে জিততে সে আসলে কতটা হেরে গেছে। সে মোবাইল হাতে নিল, মায়ের নম্বর দেখল, তারপর নেহার। কিছুক্ষণ ইতস্তত করে নেহাকে মেসেজ লিখল, আমি আসছি। যখন সে নেহার বাড়ি পৌঁছল, কিচেনে সেই একই ব্যস্ততা ছিল। মহিলারা কাজে ব্যস্ত ছিলেন, টিফিন প্যাক করা হচ্ছিল। কিন্তু আজ বিকাশের নজর ওসবের দিকে ছিল না। সে সোজা ওপরের ঘরের দিকে এগিয়ে গেল। মা বিছানায় শুয়েছিলেন, নেহা পাশে বসে ওনাকে স্যুপ খাওয়াচ্ছিল। বিকাশকে দেখেই মায়ের চোখ ভিলিয়ে গেল। এসেছিস বাবা? ওনার গলায় অবাক হওয়া আর আশা দুটোই ছিল। বিকাশ চুপচাপ ওনার পাশে বসে পড়ল। সে প্রথমবার মায়ের হাতের দিকে ভালো করে তাকালো। শুকনো শিরা বের করা কাঁপানো হাত। সে সেই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আমাকে ক্ষমা করে দিন মা, শুধু এটুকুই বলতে পারল সে। সরিতা দেবী তার মাথায় হাত বুলিয়ে দিলেন। এখন বলে কি হবে বাবা, সময় অনেক পেছনে পড়ে আছে। বিকাশের চোখ থেকে জল পড়তে লাগল। নেহা চুপচাপ উঠে বাইরে চলে গেল, যেন সে মা ছেলের এই একান্ত সময়ের গুরুত্ব বুঝতে পেরেছে। সেদিন বিকাশ অনেকক্ষণ ওখানে বসে থাকল। কখনো মাকে জল খাওয়ালো, কখনো বালিশ ঠিক করে দিল। সে অনুভব করছিল যে এগুলোই সেই কাজ যার জন্য সে কোনোদিন সময় বের করেনি। সন্ধ্যায় নেহা উপরে আসলো। সে সপাট স্বরে বলল, তুমি চাইলে মাকে নিজের সাথে নিয়ে যেতে পারো, আমি আটকাব না। বিকাশ মাথা নাড়ল। না, তার গলা ধরে আসলো। মা এখানেই ঠিক আছে। এখানে উনি যে আপনজন পেয়েছে তা আমি দিতে পারিনি। নেহা তার দিকে তাকালো। প্রথমবার তার চোখে কিছু একটা পরিবর্তন দেখা গেল। তাহলে তুমি কি চাও? বিকাশ লম্বা শ্বাস নিল। আমি শুধু এখানে থেকে মায়ের সেবা করতে চাই, যদি তুমি অনুমতি দাও কয়েকটা দিন। নেহা কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, এই বাড়ি কোনো সরাইখানা নয়। যদি থাকতে হয় তবে ছেলের মতো থাকো, অতিথির মতো নয়। বিকাশ সাথে সাথে বলল, মঞ্জুর। পরের দিন থেকে বিকাশের রুটিন বদলে গেল। সকালে তাড়াতাড়ি ওঠা, মাকে সময় মতো ওষুধ দেওয়া, উনার জন্য জলখাবার তৈরি করানো। শুরুতে তার একটু অদ্ভুত লাগত, কারোর সামনে নুয়ে পড়ার অভ্যেস তার ছিল না। কিন্তু প্রতিবার যখন মা হাসতেন, তার ভেতরে কিছু একটা গলতে শুরু করত। একদিন কিচেনে জলের মোটর নষ্ট হয়ে গেল, কাজ বন্ধ হয়ে গেল। নেহা দুশ্চিন্তায় পড়ে গেল। আজ অর্ডার দেরি হয়ে যাবে। বিকাশ কোনো কিছু না ভেবেই বলল, আমি দেখছি।
সে শার্ট খুলল, যন্ত্রপাতি নিল আর মোটর ঠিক করতে লেগে গেল। 2 ঘন্টা পর হাত নোংরা, জামা কাপড় নষ্ট, কিন্তু জল আবার আসছিল। কিচেনে তালি বাজল না, কিন্তু নেহার নজর কিছুক্ষণ তার মুখের উপর আটকে থাকল। তুমি এসব কেন করছো? সে জিজ্ঞেস করল। বিকাশ ক্লান্ত স্বরে বলল, কারণ দেরি করে হলেও এখন বুঝতে পারছি যে সম্পর্ক কথা দিয়ে নয়, কাজ দিয়ে টিকে থাকে। সেই সন্ধ্যায় রাহুল আসলো, হাতে ফল আর ওষুধ ছিল। বিকাশকে দেখে সে এক মুহূর্ত থামল। ঘরে হালকা নিস্তব্ধতা ছেয়ে গেল। বিকাশ নিজেই উদ্যোগ নিল। রাহুল, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। রাহুল কিছু বলল না। বিকাশ কাঁপানো গলায় বলল, আমি তোমার আর নেহার ওপর সন্দেহ করেছিলাম, সত্যি না জেনেই অভিযোগ করেছিলাম। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও। রাহুল লম্বা শ্বাস নিয়ে বলল, ভুল মেনে নেওয়াটাই অনেক বড় ব্যাপার, বাকিটা উপরওয়ালা দেখেন। সেই রাতে নেহা প্রথমবার বিকাশের জন্য চা বানালো। শুধু চা, কোনো কথা নেই, কিন্তু সেই ছোট্ট 1 কাপ চায়ে বছরের পর বছর জমে থাকা নীরবতা মিশেছিল। দিন কাটতে লাগল। বিকাশ অফিস থেকে লম্বা ছুটি নিল। সে রোজ মায়ের যত্ন নিত, বাড়ির ছোটখাটো কাজ সামলাত। ধীরে ধীরে মায়ের শরীরেরও উন্নতি দেখা গেল। ওনার চোখে ভয় কমে, সুকুন বা শান্তি বেশি দেখা যেত। একদিন মা নেহার হাত ধরে বললেন, মা, ও যদি সত্যি বদলে গিয়ে থাকে তবে এটাকে সারা জীবনের শিক্ষা করতে বলো। নেহার চোখ ভরে আসল। সে বলল, আমি কোনোদিন প্রতিশোধ চাইনি মাজি, শুধু সম্মান চেয়েছিলাম। সেই রাতে বিকাশ আর নেহা মুখোমুখি বসল। প্রথমবার রাগ বা অভিযোগ ছাড়া। বিকাশ বলল, আমি জানি যা ভেঙে গেছে তাকে জোড়া দেওয়া সহজ নয়, কিন্তু যদি একটা ছোট্ট সুযোগ, শুধু চেষ্টা করার জন্য। নেহা তাকে মাঝপথে থামিয়ে দিল। সুযোগ চাইতে হয় না বিকাশ, সুযোগ দেওয়া হয়, আর সেটা তখনই পাওয়া যায় যখন মানুষ নিজেকে বদলে নেয়। বিকাশ চুপ থাকল। সে বুঝতে পেরেছিল পথ এখনো অনেক লম্বা। পরের দিন সে নিজের অফিসে মুম্বাই ট্রান্সফারের আবেদন পাঠিয়ে দিল। যখন মেল পাঠালো তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। প্রথমবার সে কেরিয়ারের আগে সম্পর্ককে বেছে নিয়েছিল। নেহা যখন জানতে পারল সে কিছু বলল না, কিন্তু সেদিন রাতে সে বিকাশের পাতে নিজে খাবার বেড়ে দিল। এটা কোনো ঘোষণা ছিল না, কোনো প্রতিশ্রুতি ছিল না, ছিল শুধু একটা ইশারা যে হয়তো ভেঙে যাওয়া সম্পর্কেও নতুন শুরুর অবকাশ থেকে যায়। কিন্তু আসল পরীক্ষা এখনো বাকি ছিল, কারণ নিজেকে বদলানো সহজ নয়, আর হারানো বিশ্বাস ফিরে পাওয়া তার চেয়েও কঠিন। পরের দিন সকালে বাড়িতে এক অন্যরকম শান্তি ছিল, যেন বিগত দিনের ভারী ভাবটা ধীরে ধীরে দেওয়াল থেকে নেমে যাচ্ছিল। মা সরিতার শরীর আগের চেয়ে ভালো লাগছিল। বিকাশ ওনার পাশে বসে খবরের কাগজ পড়ে শোনাচ্ছিল, যে কাগজটা সে আগে শুধু টেবিলের ওপর ফেলে রেখে যেত। আজ প্রতিটি শব্দের সাথে সে অনুভব করছিল সময় কতটা দামি, আর সময় হাত থেকে বেরিয়ে গেলে কতটা নির্মম হতে পারে। দুপুরে ডাক্তার আসলেন। পরীক্ষার পর বললেন, এখন অবস্থা স্থিতিশীল, কিন্তু নিয়মিত যত্ন নেওয়া জরুরি। বিকাশ দেরি না করে ওষুধের শিডিউল নিজের ফোনে সেট করে নিল। মা দেখে হাসলেন, এখন মনে থাকবে তো? বিকাশ মাথা নিচু করে বলল, এখন আর ভুলে যাওয়ার অনুমতি নেই মা। সেই সন্ধ্যায় বিকাশের অফিস থেকে ফোন আসলো। ট্রান্সফারের আবেদন নিয়ে আলোচনা হলো। আগে সে এসব কলকে অগ্রাধিকার দিত। আজ সে শান্তিতে শুনল এবং স্পষ্ট বলল, হ্যাঁ, আমার মুম্বাই চাই। ফোন রেখে তার হালকা লাগল। রাতে নেহা চা রাখল। দুজনে জানলার পাশে বসল। বিকাশ ধীরে থেকে বলল, আমি জানি বিশ্বাস ভেঙে যাওয়া কাঁচের মতো, জুড়ে নিলেও দাগ থেকে যায়। নেহা তার দিকে তাকালো। দাগ থাকা উচিত, সে বলল, যাতে ভুলে না যাই চোট কোথায় লেগেছিল। ছুটি শেষ হওয়ার মুখে আসলো, কিন্তু বিকাশের মন অন্য কোথাও ছিল না। সে রোজ আসত, মায়ের সাথে সময় কাটাত, নেহার কাজে হাত বাটাত। টিমও তাকে গ্রহণ করে নিয়েছিল। একদিন রাহুল কিছু নতুন কন্ট্রাক্টের পেপার নিয়ে আসলো। বিকাশ এগিয়ে গিয়ে বলল, যদি ঠিক মনে করো তবে আমি পড়ে কিছু পরামর্শ দিতে পারি। রাহুল হাসল। বিকাশ ফাইলগুলো দেখল আর কিছু বাস্তবসম্মত পরামর্শ দিল। নেহা মন দিয়ে শুনল। এটা প্রথমবার ছিল যখন তারা একে অপরকে সমান মর্যাদা দিয়ে শুনল। মায়ের শরীর ক্রমশ ভালো হচ্ছিল। একদিন তিনি বিকাশের হাত ধরে বললেন, যদি সত্যি বদলে গিয়ে থাকো তবে এটা নিভিও। বিকাশের চোখ ভিজে আসলো। এবার আর পালাবো না মা।
কিছুদিন পর বিকাশের ট্রান্সফার কনফার্ম হলো। সে দিল্লির ফ্ল্যাট ভাড়া দিয়ে দিল। এক রাতে মা নেহাকে ডাকলেন। মা, আমি অনেক কিছু দেখেছি। মানুষ ভুল করে, কিন্তু যে ভুল মেনে নিয়ে শুধরে যায় সেই বড় হয়। যদি তোমার মন সায় দেয় তবে আগামীর কথা ভাবো। নেহার চোখ ছলছল করে উঠল। মাজি, মন এত সহজে সায় দেয় না। মা বললেন, মনাতে হবে না, শুধু সত্যের পথে চলো। পরের দিন সকালে বিকাশ নেহাকে বলল, আমি কোনো সিদ্ধান্তের জন্য চাপ দেব না। যদি মনে হয় সাথে চলা যায় তবে ঠিক আছে, আর যদি না মনে হয় তবে তোমার সম্মান আমার কাছে সবার ওপরে থাকবে। নেহা প্রথমবার একটা গভীর শ্বাস নিল। এই কথাটা আগে বললেই পারতে। কয়েক সপ্তাহ পর মা প্রথমবার হুইলচেয়ার ছেড়ে দুপা হাঁটলেন। সবার চোখে আনন্দ ছিল। নেহা মিষ্টি বিতরণ করল। এক সন্ধ্যায় হালকা বৃষ্টি হচ্ছিল। নেহা ছাদে দাঁড়িয়েছিল। বিকাশ পাশে আসলো। একটা প্রশ্ন করব? নেহা বলল, বলো। বিকাশ জিজ্ঞেস করল, যদি আমরা আবার শুরু করি তবে কি এটা আগের মতো হবে? নেহা আকাশের দিকে তাকিয়ে বলল, না, আর হওয়া উচিত নয়। এটা আরও ভালো হতে হবে, সমমর্যাদা, ভরসা আর স্বাধীনতার সাথে। বিকাশ মাথা নাড়ল, মঞ্জুর। কিছুদিন পর ঘরোয়াভাবে দুজনে একটি ছোট অনুষ্ঠান করল। মা হাত তুলে আশীর্বাদ করলেন। নতুন শুরু সহজ ছিল না। মতভেদ আবার আসলো, কিন্তু এবার তা আলোচনার মাধ্যমে মিটে যেত। বিকাশ কাজ আর ঘরের মধ্যে ভারসাম্য বজায় রাখা শিখল। নেহা নিজের স্বপ্নের সাথে আপোষ করল না। দুজনে ঠিক করল, কোনো সিদ্ধান্তই আমি দিয়ে নয়, আমরা দিয়ে হবে। সময়ের সাথে সাথে নেহা ফুডস আরও বড় হলো। মা রোজ বিকেলে বারান্দায় বসে দুজনকে দেখতেন আর হাসতেন। এই গল্প কোনো নিখুঁত মানুষের নয়। এটা সেই মানুষের গল্প যে দেরি করে হলেও সত্যিটাকে স্বীকার করেছে। এটা সেই নারীর গল্প যে অপমানের সামনে মাথা নত করতে অস্বীকার করেছে, কিন্তু মনুষ্যত্বকে বেছে নিয়েছে। আর এটা সেই মায়ের গল্প যে ভাঙা সম্পর্কের মাঝেও আশা ছাড়েনি। শিক্ষা শুধু এটুকুই, সম্পর্ক সন্দেহ দিয়ে নয়, ভরসা দিয়ে চলে। দায়িত্ব কথা দিয়ে নয়, কাজ দিয়ে পালন করতে হয়। আর পরিবর্তন তখনই আসে যখন মানুষ নিজের ভুল মেনে নিয়ে নিজেকে বদলানোর সাহস করে। যদি অহংকার একটু কমিয়ে দেওয়া যায় আর শোনা শিখতে পারা যায়, তবে কত ঘর উচ্ছন্নে যাওয়া থেকে বেঁচে যেতে পারে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি যদি বিকাশের জায়গায় হতেন তবে কি নিজের সিদ্ধান্তে পুনরায় ভাবতেন? নেহার নিজেকে এবং নিজের শর্তকে গুরুত্ব দেওয়া কি সঠিক ছিল? সম্পর্কের কি দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত? আর যদি হ্যাঁ হয়, তবে কোন শর্তে? যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে অবশ্যই লিখুন আপনি কোন শহর থেকে দেখছেন এবং এই গল্প থেকে কি শিখলেন। আপনার একটি মন্তব্য কারো জীবন বদলে দিতে পারে।